নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা। দেখতেই পাচ্ছ, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, এর আগের দিন আমরা এর আগের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু এর সাথে সাথে আমাদের এটাও জানা জরুরি, আমাদের যিনি মধ্যযুগের মধ্যমণি মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, তাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের একটা যুগ বিভাগ আছে, সেটা আমরা কিন্তু আজকের ভিডিওতে জানবো। এটা কিন্তু প্রত্যেককেই জানতে হবে, তো তাই অনুরোধ, ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমরা দেখবে। চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। বন্ধুরা, এর আগের দিন কিন্তু আমরা তুর্কি আক্রমণ সম্বন্ধে জেনেছি, এবং আমরা জানি যে তুর্কি আক্রমণের কিছু পরেই কিন্তু আমাদের বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা হয়েছিল, এবং তুর্কি আক্রমণ প্রধানত দ্বাদশ এবং ত্রয়োদশ শতক, এই দুটো শতকে তুর্কি আক্রমণে কিন্তু বাংলায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এরপরে যে চতুর্দশ শতক, মোটামুটি চতুর্দশ শতকের মধ্যভাগ থেকে এবং অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় প্রধানত মধ্যযুগের ব্যাপ্তি। চতুর্দশ শতকের মধ্যভাগ, অর্থাৎ বুঝতেই পারছো 1350 খ্রিস্টাব্দ থেকে আমাদের যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দ বা 1800 খ্রিস্টাব্দ, এই যে দীর্ঘ সময়ের ব্যাপ্তিকাল, এটাই কিন্তু মধ্যযুগের ব্যাপ্তি। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, মধ্যযুগের ব্যাপ্তিটা মোটামুটি হচ্ছে 1350 থেকে 1757, যেটা পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, জানো তোমরা, বা 1800 খ্রিস্টাব্দ, এই সময়টা হচ্ছে মধ্যযুগ। এবং এই যে মধ্যযুগের দীর্ঘ একটা সময়, এই মধ্যযুগের সময়টা, এই সময় তো চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। চৈতন্যদেবের জন্ম আমরা জানি 1486 খ্রিস্টাব্দে, এবং ওনার মহাপ্রয়াণ হয়েছিল 1533 খ্রিস্টাব্দে। এই যে আমরা দীর্ঘ সময়টা 1486 থেকে 1533 খ্রিস্টাব্দে ওনার যে জীবনকালটা, এই সময়কালের মধ্যে মধ্যযুগের যে তার জীবনকালকে কেন্দ্র করে মধ্যযুগে সাহিত্যের তিনটে ধারা গড়ে উঠেছিল। এক নম্বর হচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি, প্রাক চৈতন্য যুগ বা চৈতন্য পূর্ব যুগ, অর্থাৎ চৈতন্যের জন্মের পূর্বকালীন একটা সময়, সেইটাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের একটা ধারা ছিল, সেই সময় সাহিত্যের অনেক কিছু ছিল, সেগুলো আমরা পরে ডিটেলসে পড়বো। একটা হচ্ছে চৈতন্য সমকালীন যুগ, অর্থাৎ তার জন্মের সময়কালে বা তার কিছু মৃত্যুর কিছুটা পরে, অর্থাৎ মধ্যযুগের যে সময়টা। আর একটা হচ্ছে চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তী যুগ। এই যে তিনটে প্রধান ধারা মধ্যযুগের চৈতন্যদেবের যে জীবনকে কেন্দ্র করে, এবং এই তিনটে যুগকে প্রধানত মধ্যযুগের সাহিত্যে, চৈতন্যদেবকে কেন্দ্র করে মধ্যযুগের সাহিত্যের চারটে ধারা বর্তমান ছিল পুরো মধ্যযুগটা ধরে। সেই চারটি ধারা কি কি? আমাদের যেমন এখন তোমরা জানো যে আধুনিক যুগে অনেক কিছু ধারা আছে বাংলা সাহিত্যের, উপন্যাস, কবিতা, গল্প, অনেক কিছু আছে, প্রবন্ধ। তখন সাহিত্যের মোটামুটি চারটি ধারা ছিল, মধ্যযুগটা আমি বলছি। চারটি ধারা দেখো, প্রথমত গীতি সাহিত্যের ধারা, আর একটা হচ্ছে মঙ্গল কাব্যের ধারা, আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্যের ধারা, আর একটা হচ্ছে জীবনী কাব্য বা জীবনী কাব্য এবং অনুবাদ সাহিত্যের ধারা। জীবনী কাব্যটা তখন প্রধানত গড়ে উঠেছিল, সেটা আমি পরে আসছি। মোটামুটি এই চারটে ধারাই, প্রধানত এই চারটি ধারাই কিন্তু মধ্যযুগে বর্তমান ছিল, এবং এই চারটি ধারাকে কেন্দ্র করে বিভিন্ন সাহিত্য গড়ে উঠেছিল। সেগুলোই আমরা প্রত্যেকটা যুগকে কেন্দ্র করে খুব সংক্ষেপে তোমাদের কাছে আজকে বলবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি লিখে দিয়েছি, প্রথমে হচ্ছে প্রাক চৈতন্য বা চৈতন্যের জন্মের পূর্বে। প্রধানত আমরা পঞ্চদশ শতাব্দীটা এখানে দেখাচ্ছি। চৈতন্যদেব পঞ্চদশ শতাব্দীতেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তখন তো তিনি ছোট ছিলেন, তখনও তার প্রভাব অতটা বিস্তার করেনি। অর্থাৎ তার জন্মের আগে বা তার জন্মের কিছুটা সময়ে সেই সময়ের যে সাহিত্য, অর্থাৎ সেই সময়ের শুধু সাহিত্য নয়, সেই সময়ের যে সমস্ত কবিরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসে। চৈতন্যের পূর্বে কোন কোন কবি ছিলেন, কোন কোন সাহিত্য তারা রচনা করেছেন, এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তাই দেখে নাও, চৈতন্যদেবের পূর্বে সাহিত্যের প্রধানত তিনটে ধারা ছিল। একটা হচ্ছে গীতি সাহিত্যের ধারা, বা যেটা আমরা বলি বৈষ্ণব পদাবলী, অর্থাৎ বিষ্ণুর যারা উপাসক বা কৃষ্ণকে কেন্দ্র করে, বিষ্ণু বা কৃষ্ণকে কেন্দ্র করে যে সমস্ত গান রচিত হয়েছিল, অর্থাৎ গীতি সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, সেই সমস্ত ধারাগুলো। সেখানের প্রধান
ছিল যেটা শ্রীকৃষ্ণ কীর্তন, একটা কাব্য বরু চণ্ডীদাসের লেখা। এবং এছাড়া যেগুলো আমাদের বৈষ্ণব পদাবলী, প্রধান বিখ্যাত দুজন কবি চৈতন্যের পূর্বে, তারা হচ্ছেন চণ্ডীদাস আর বিদ্যাপতি। এগুলো নিয়ে আমি কিন্তু সমস্ত ডিটেলসে পড়াবো, তোমরা কিন্তু এগুলো মনে রাখবে। বিদ্যাপতি আর চণ্ডীদাস এরা দুজন কিন্তু প্রাক চৈতন্য যুগের কবি, ঠিক আছে। আর মঙ্গল কাব্য, যেটা মঙ্গল কাব্যের প্রধানত চৈতন্যদেবের পূর্বে মনসা মঙ্গলটাই প্রধান ছিল। আমি প্রধান কবিগুলো এখানে লিখেছি। দেখো মনসা মঙ্গলে প্রধান তিনজন কবি ছিলেন চৈতন্যদেবের পূর্বে, সেটা হচ্ছেন নারায়ণ দেব, বিজয়গুপ্ত আর বিপ্রদাস পিবলাই। এটা কিন্তু চৈতন্য পূর্ব যুগের কবি এবং পঞ্চদশ শতকের কবি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হচ্ছে অনুবাদ সাহিত্যের ধারা। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে কেন অনুবাদ সাহিত্যগুলো জন্ম নিল। তো বিশেষত রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো তো সংস্কৃত ভাষাতে লেখা। তো এগুলো বাঙালি, যারা সাধারণ বাঙালি, তারা যাতে বুঝতে পারে রামায়ণ, মহাভারত, ভাগবতের এই মাহাত্ম্যগুলো যাতে অনুধাবন করতে পারে, সেই জন্য অনুবাদ সাহিত্য প্রচলিত হয়েছিল। এবং সেখানে প্রধান অনুবাদ সাহিত্যের ধারা প্রাক চৈতন্য যুগে ছিল রামায়ণ আর ভাগবত। সেখানে রামায়ণ লিখেছিলেন কৃত্তিবাস ওঝা, সবাই জানো, আর ভাগবত লিখেছিলেন মালাধর বসু। এগুলো হচ্ছে প্রাক চৈতন্য যুগের সাহিত্যের ধারা, ঠিক আছে। এবার দেখো চৈতন্য সমকালীন যুগ। চৈতন্য সমকালীন যুগটা প্রধানত ষোড়শ শতক, এবং আমরা জানি যে ষোড়শ শতক কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে বা বাংলা মধ্যযুগের ষোড়শ শতকটা কিন্তু সুবর্ণ যুগ হিসাবে পরিচিত। প্রধানত চৈতন্যদেবের বিস্তার, চৈতন্যদেবের যে লীলা, সেটা কিন্তু এই ষোড়শ শতকেই প্রচলিত হয়েছিল, ষোড়শ শতকে বিস্তার লাভ করেছিল, ঠিক আছে। তো এই জন্য এটাকে সুবর্ণ যুগ বলা হয়। এবং এই চৈতন্য সমসাময়িক যে যুগটা, এটাতে কিন্তু সাহিত্যের চারটি ধারাই রচিত হয়েছিল। প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি বৈষ্ণব পদাবলীর তিনজন বিখ্যাত কবি ছিলেন। এছাড়া আরো অপ্রধান কবি আছে, আমি প্রধান কবিগুলোই বলছি। তিনজন হচ্ছেন জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং বলরাম দাস। এদের কিন্তু বিখ্যাত পদ আছে। আমি চেষ্টা করবো যে যেগুলো প্রধান পদ সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়ার। এরপর দেখো যেটা চৈতন্য সমসাময়িক যুগে এলো, যেটা মধ্য সাহিত্যের চৈতন্য জীবনী কাব্য, চৈতন্যদেবের জীবনকে নিয়ে এই প্রথম কোনো কাব্য রচিত হলো। অর্থাৎ কোনো জীবন্ত মানুষকে নিয়ে, আমরা এতদিন কি দেখেছি মঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবী, এই যে শ্রীকৃষ্ণকে নিয়ে কাব্য রচিত হচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন পদ রচিত হচ্ছে, অর্থাৎ সবই ভগবান কেন্দ্রিক। অর্থাৎ যেমন ধরো শ্রীকৃষ্ণ, তারপর মনসা মঙ্গলের মনসা, চণ্ডী, এই সমস্ত দেবদেবীদেরকে নিয়ে কাব্য রচিত হলো। কিন্তু এই চৈতন্যদেব হচ্ছেন একজন যেটা প্রথম অবতার বাংলা সাহিত্যের ইতিহাসে, তার জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ তার মাধুর্যটা সারা বাংলায় এতটাই প্রভাব বিস্তার করেছিল, বাংলা এবং বাংলার বাইরে। অর্থাৎ কোনো জীবন্ত মানুষকে ভগবান রূপে পুজো করে তার জীবনীকে কেন্দ্র করে সাহিত্য রচিত হলো বাংলায়, সেটা হচ্ছে চৈতন্য জীবনী কাব্য। এবং কারা রচিত করেছিলেন? রচনার যারা প্রধান কবি ছিলেন বাংলার ক্ষেত্রে আমি বলছি বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, জয়ানন্দ, এছাড়া আরো অনেক আছে। এই প্রধান চারজন কবি তার জীবনকে কেন্দ্র করে বিভিন্ন জীবনী সাহিত্য আনলেন, ঠিক আছে। এরপর অনুবাদ সাহিত্য। ষোড়শ শতকে প্রধান যে অনুবাদ সাহিত্যটা হয়েছিল সেটা হচ্ছে মহাভারত। সে কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী, এরা দুজন কিন্তু মহাভারতের অনুবাদ করেছিলেন। এরপর আসছে মঙ্গল কাব্য আগেই বললাম এখানে, এবং ষোড়শ শতকে প্রধানত চণ্ডী মঙ্গলটাই রচিত হয়েছিল। এবং দুজন প্রধান কবি আছেন মুকুন্দ চক্রবর্তী আর হচ্ছেন দ্বিজ মাধব। তাহলে বোঝা গেল ষোড়শ শতকে এই চারটে সাহিত্যের ধারা ছিল। এরপর চলো এরপর চৈতন্য পরবর্তী যুগে যে সমস্ত আছে সেগুলো আমরা দেখে নিই। এরপর দেখো চৈতন্য পরবর্তী যুগ, অর্থাৎ দুটো শতক বাকি আছে, সপ্তদশ আর অষ্টাদশ শতক। এখানে আমি প্রথমে সপ্তদশ শতকে লিখছি। সপ্তদশ শতকের সাহিত্যে প্রধানত তিনটে ধারা পাওয়া যায়। কি কি? মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য আর লৌকিক কাহিনী কাব্য। মঙ্গল কাব্য আমরা দেখতে পাচ্ছি এখানে মনসা মঙ্গল আর ধর্মমঙ্গলের সূচনা হচ্ছে। প্রধানত ধর্মমঙ্গল একটু পরবর্তী যুগের মঙ্গল কাব্য, ঠিক আছে। মনসা মঙ্গলে প্রধানত যিনি ছিলেন তিনি হচ্ছেন কেতকা দাস ক্ষেমানন্দ, আর ধর্মমঙ্গলে রূপরাম চক্রবর্তী, ঠিক আছে। এবং আমি আগেও বললাম ভিডিওর শুরুতে, তোমরা কিন্তু অর্থাৎ কোন কবি কোন যুগে সাহিত্য রচনা করেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ছকটা তোমরা একদম খাতায় করে নিও, তাহলে কিন্তু মনে থাকবে, ঠিক আছে। এরপর অনুবাদ সাহিত্যে মহাভারত এলো। এখানে আমাদের সপ্তদশ শতকে যিনি মহাভারত রচনা করেছেন তিনি বিখ্যাত। তার মহাভারত সব থেকে জনপ্রিয়, সেটা হচ্ছেন কাশিরাম দাস, ঠিক আছে।
আর হচ্ছে লৌকিক কাহিনী কাব্য। লৌকিক কাহিনী কাব্য নিয়ে আমি পরে তো অবশ্যই ডিটেলস ছাড়বো, আর এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এতদিন আমরা বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করে আমরা কিন্তু সাহিত্য রচনা, মধ্যযুগের কাব্যটা মানে মধ্যযুগটা প্রধানত দেবদেবী নির্ভর সাহিত্য আছে, কিন্তু এই প্রথম সপ্তদশ শতকে কিন্তু লৌকিক কাহিনী কাব্য গড়ে উঠল, অর্থাৎ সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের প্রেম কথাকে কেন্দ্র করে সাহিত্য রচিত হলো সেই সময়। অর্থাৎ প্রণয় উপাখ্যান, তাদের বিভিন্ন প্রণয়কে কেন্দ্র করে, প্রেমকে কেন্দ্র করে সাহিত্য রচিত হলো। এবং সপ্তদশ শতকের প্রধান দুই কবি হচ্ছেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল। ঠিক আছে, এটা হলো সপ্তদশ শতকের। এরপর চলো অষ্টাদশ শতকটা দেখে নিই। এরপর দেখো অষ্টাদশ শতক, একদম মধ্যযুগের শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি এবং অষ্টাদশ শতকে কিছু কিছু নতুন সাহিত্যের ধারা আমরা পাচ্ছি। দেখো প্রথমেই হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের প্রধান যেটা ধর্মমঙ্গল কাব্য, এবং ধর্মমঙ্গল কাব্যের সব থেকে বিখ্যাত যিনি কবি এবং সব থেকে জনপ্রিয় কবি তিনি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী। ঠিক আছে, আর শিবায়ন কাব্য অর্থাৎ মহাদেব শিবকে কেন্দ্র করে যে কাব্যগুলো রচিত হয়েছিল তার কবি হচ্ছেন রামেশ্বর। আর একটা অষ্টাদশ শতকে যেটা আমরা পাচ্ছি অন্নদা মঙ্গল কাব্য, ভারতচন্দ্রের লেখা বিখ্যাত কাব্য। এটা কিন্তু তোমাদের অনেককে পরবর্তীকালে যদি বাংলা সাহিত্য নিয়ে পড়ো অনেকের কিন্তু এটা পাঠ্য থাকতে পারে। তো অন্নদা মঙ্গল কাব্য এটা মনে রাখবে অষ্টাদশ শতকে। ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গল কাব্য। এরপর আসছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী কি না, শক্তি দেবীকে কেন্দ্র করে, শক্তি দেবীর আরাধনাকে কেন্দ্র করে যে সমস্ত সাহিত্যগুলো রচিত হলো। শক্তি দেবী হচ্ছেন কালী, সেই কালী দেবীকে কেন্দ্র করে যারা বিখ্যাত পদ লিখলেন তারা হচ্ছেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত। তোমরা অনেকেই হয়তো একটা গান প্রচলিত, এমন মানব জমিন রইল পতির, আবাদ করলে ফলতো সোনা, গান হিসাবে আছে। অর্থাৎ এই যে শক্তি দেবীকে কেন্দ্র করে, তার আরাধনাকে কেন্দ্র করে অসংখ্য বিখ্যাত বিখ্যাত পদ রচিত হয়েছে এবং এই গান কিন্তু এখনো প্রচলিত। ঠিক আছে, তো এই প্রধান দুজন কবি কিন্তু এই শাক্ত পদাবলী নিয়ে পদ রচনা করেছেন। পরবর্তীকালে আরো অনেক কবি লিখেছেন, তো অষ্টাদশ শতকে এই দুজন প্রধান কবি। ঠিক আছে, এরপর আসছে নাথ সাহিত্য। দেখতে পাচ্ছ নাথ সাহিত্য এবং গাথা সাহিত্য, এগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবুও জেনে রাখো অষ্টাদশ শতকে কিন্তু নাথ সাহিত্য এবং গাথা সাহিত্য রচিত হয়েছিল। ঠিক আছে, আমি চারটে বললাম, এটা তার মধ্যে অপ্রধান বলে এটা তবুও আমি অ্যাড করে দিয়েছি পরে। ঠিক আছে, এরপর আসছে লোক সাহিত্য। অর্থাৎ লোক সাহিত্য বলতে আমাদের যে সাধারণ লোককে, মানে সাধারণ লোকের জীবনীকে কেন্দ্র করে একদম সাধারণ ঘটনাকে সাহিত্যের ভাষায় এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যেগুলো সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। পড়লে অসাধারণ লাগবে তোমার, দারুণ সুন্দর। এবং তার মধ্যে প্রধান দুটো হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা আর ময়মনসিংহ গীতিকা। সাধারণ মানুষের প্রেমের কাহিনীকে সুন্দর করে সাহিত্যে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটাই হচ্ছে লোক সাহিত্য। ঠিক আছে, আর একটা হচ্ছে বাউল গান, যেটা আমরা সবাই জানি এবং সবাই বাউল গানের প্রেমে আসক্ত। বাউল গানের যিনি প্রধান রচয়িতা ছিলেন তখন অষ্টাদশ শতকে, তিনি হচ্ছেন লালন ফকির। তার লেখা অসংখ্য পদ আছে, বিখ্যাত বিখ্যাত পদ আছে যেগুলো কিন্তু খুব ভালো, এবং এর পরবর্তীকালে আরো অসংখ্য বাউল গান রচিত হয়েছে। এবং অষ্টাদশ শতকের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন লালন ফকির। তাহলে বোঝা গেল এই যে মধ্যযুগের সমগ্র সাহিত্যটা আমরা দেখলাম, সাহিত্যের চারটে প্রধান ধারা, এর সাথে সাথে আরো প্রধানগুলো অষ্টাদশ শতকে এলো। এইগুলো কিন্তু আমরা আজকের এই ছকের মাধ্যমে জানলাম। এই ছকটা তোমরা পরিষ্কার খাতায় লিখে নেবে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আবারও বলছি, কোন কোন কবি কোন কোন শতকে সাহিত্য রচনা করেছেন এটা কিন্তু মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যাদের যাদের কিছু এরপর জিজ্ঞাসা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।